আজ আমরা ক্লাস সিক্সের সর্বশেষ অধ্যায় থার্ড সেমিস্টারের যে মানচিত্র অধ্যায় রয়েছে সে মানচিত্র অধ্যায়টি সম্পর্কে আমরা জানব। তো মানচিত্র কি, মানচিত্র কাকে বলে, মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার, মানচিত্রের শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। মানচিত্রের স্কেল কি, এই সমস্ত বিষয় আমরা জানতে পারবো। ধরে নিই কি আমরা ভারতবর্ষের কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে ঘুরতে গিয়েছি। সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা বা অঞ্চলটা গিয়ে জায়গাগুলো কোথায়, কোন দিকে অবস্থান করে ইত্যাদি জিনিসগুলো মানচিত্রে উল্লেখ করা থাকে। এই মানচিত্র উল্লেখ করা থাকার ফলে যদি আমরা কোনো একটা রেল স্টেশনে গিয়ে নামি, আমি কোনো একটা জায়গা চিনি না, ধরে নিলাম কি ভারতবর্ষের এটা একটা কোনো একটা জায়গায় গিয়েছি, বা এটা ধরে নিলাম মানে এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। এই উত্তরপ্রদেশ রাজ্যে আমরা গিয়েছি বা একটা স্টেশনে নেমেছি, বা পাটনা, এখানে বিহার রয়েছে, বিহারে পাটনা স্টেশনে নেমে জিজ্ঞাসা করছি কি এখান থেকে বা কোনো একটা জায়গা যাব, বা একটা জায়গার নাম বলে দিলাম কি ওই জায়গাটা কোথায়, বা ফিরে আসার সময় একটা অজানা জায়গা পৌঁছে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি কি রেল স্টেশনটা কোন দিকে রয়েছে, পাটনা রেল স্টেশনটা কোন দিকে রয়েছে। তো কেউ বলতে কিন্তু সোজা কেউ হয়তো বললো কি সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবে উত্তর দিকে, কিন্তু উত্তর দিকটা কোন দিক, বা পূর্ব দিকে যদি যেতে বলে পূর্ব দিকে কোন দিক, কিন্তু উত্তর দিক কোনটা, আকাশ মেঘ ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এ সমস্ত অচেনা জায়গা বা অঞ্চল পৌঁছানোর জন্য বা সঠিক অবস্থানের জন্য যেটা দরকার সেটা হলো মানচিত্র। এই মানচিত্র বিভিন্ন ধরনের বিষয়গুলি উল্লেখ করা থাকে, মানচিত্রের বিভিন্ন শ্রেণীবিভাগ থাকে। তো মানচিত্র কাকে বলে এটা আমরা জেনে নেব কি মানচিত্র বলতে কি বুঝি, বা মানচিত্র কাকে বলে। একটা পৃথিবী রয়েছে, সমগ্র পৃথিবীকে একসঙ্গে দেখা সম্ভব নয়। উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ওসানিয়া মহাদেশ আর আন্টার্কটিকা মহাদেশ, তার মধ্যে ভারত কোথায় অবস্থান করছে এই জায়গা। তাহলে মানচিত্রের বা ভারত কোন দিকে আছে, পৃথিবীর কোন দিকে ভারত অবস্থান করছে, বা ভারতের পূর্ব দিকে কোন রাজ্য বা দেশ রয়েছে, ভারতের পশ্চিমে কোন দেশ রয়েছে ইত্যাদি বিষয়গুলি সঠিক অবস্থান এবং দূরত্ব জানার জন্য আমরা মানচিত্র ব্যবহার করে থাকি। তাহলে মানচিত্র কাকে বলে, সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ, গোটা পৃথিবী বা একটা হয়তো ভারতবর্ষ এটা ছোট অংশ, সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেল, একটা স্কেল ধরা থাকবে, স্কেলটা পরে আলোচনা করছি। সমতল, এটা ধরে নিলে আপনার কাগজের ওপর যে আঁকা হয়েছে, একটা সমতল কাগজের ওপর অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা, অক্ষরেখাগুলো উত্তরে আর দক্ষিণে এইভাবে থাকে, দ্রাঘিমা রেখাগুলো এইভাবে থাকে। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার দ্বারা সৃষ্ট ছকের ভেতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে। ধরে নিলাম কি একটা জায়গা ছক তৈরি করেছি অক্ষরেখা আর দ্রাঘিমার সাহায্যে, যখন গোটা পৃথিবীকে অঙ্কন করা হয় একটা কাগজের ওপরে, বা পৃথিবীর কোনো একটা ছোট অংশকে যখন একটা নির্দিষ্ট স্কেল অক্ষরেখা দ্রাঘিমার সাথে অঙ্কন করা হয়, তখন সেটাকে বলা হয় মানচিত্র। মানচিত্র মান আর চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে আমরা একটা নির্দিষ্ট মান বা
স্কেলে অঙ্কিত চিত্রকে আমরা বলতে পারি মানচিত্র। মানচিত্র বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন এক উদাহরণ হিসাবে দেখাতে পারি কি এটা হচ্ছে একটা মৌজা মানচিত্র। আমাদের যে মৌজাগুলো রয়েছে, কোথায় থানা, মহকুমা, ব্লক, বিভিন্ন গ্রাম ইত্যাদির দাগ নম্বর অনুসারে এগুলোতে বিভিন্ন দেখানো হয়ে থাকে, এটা হচ্ছে মৌজা মানচিত্র। সেরকমই আবার এটা দেখতে পেলে একটা জায়গা, গুজরাট, রাজস্থান ইত্যাদি কোনো একটা জায়গাকে দেখানো হয়ে থাকে অক্ষরেখা এগুলো, আর এগুলো যেগুলো নেমেছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে মানচিত্রগুলিকে আমরা অক্ষরেখা আর দ্রাঘিমার সাহায্যে যখন আর একটা নির্দিষ্ট স্কেল অনুসারে যদি অধ্যয়ন করা হয়, তাহলে আমরা কোনো একটা জায়গা বা স্থানের সঠিক অবস্থান বা দূরত্ব জানতে পারি। ধরে নিলাম এটা গুজরাট একটা গোটা রাজ্যের মানচিত্র বা ম্যাপ প্রকাশ করা হয়েছে, এখানে একটা জায়গা বা স্থান রয়েছে, তাহলে ওই জায়গাটি মানচিত্রের কোন দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে বা রাজস্থানের কোন দিকে আছে, পূর্ব দিকে অবস্থান করছে ইত্যাদি জানা যায় এই মানচিত্রের মাধ্যমে। তাহলে আমরা জেনে গেলাম মানচিত্র কি, মানচিত্র কাকে বলে। তো মানচিত্র কথাটা একটা হচ্ছে ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দটির উৎপত্তি লাভ করেছে। মাপ্পা শব্দের অর্থ হলো কাপড়। মাপ্পা শব্দের অর্থ হলো কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলট কাগজের ওপর ম্যাপ আঁকা হতো, তাই এরূপ নামকরণ করা হয়েছে। মাপ্পা থেকে ম্যাপ শব্দটি উৎপত্তি লাভ করেছে। মাপ্পা শব্দের অর্থ হলো কাপড়। মানচিত্রকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে স্কেল অনুসারে। ছোট স্কেলের মানচিত্র, বড় স্কেলের মানচিত্র। ছোট স্কেলের মানচিত্র আর বড় স্কেলের মানচিত্র আবার বিষয় অনুসারে প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র। প্রাকৃতিক বিষয় যে মানচিত্রগুলিতে দেখানো হয় সেটাকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। এবার ছোট স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে অ্যাটলাস মানচিত্র, দেয়াল মানচিত্র, যেগুলো দেয়ালে আমাদের টাঙানো হয়, একটা বই আকারে প্রকাশ হয়, এটাকে অ্যাটলাস মানচিত্র। আন্তর্জাতিক মানচিত্র, বিমান চলাচল সংক্রান্ত মানচিত্র, নৌ চলাচল সংক্রান্ত মানচিত্র, এগুলো হলো ছোট স্কেলের মানচিত্র। বড় স্কেলের মানচিত্র মৌজা মানচিত্র, ভূসংস্থান মানচিত্র, প্ল্যান, থানাচিত্র। বিষয় অনুসারে ভূপ্রাকৃতিক মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, যে মানচিত্রে মৃত্তিকার বিষয়গুলি দেখানো হয়, জলবায়ু মানচিত্র, উদ্ভিদ মানচিত্র প্রভৃতি। সাংস্কৃতিক মানচিত্রের মধ্যে সামাজিক মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামরিক মানচিত্র। এবার ক্লাস 6-এর যে মানচিত্র অধ্যায় রয়েছে, বলছে একমাত্র মানচিত্র বা ম্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো অংশের অথবা সমগ্র পৃথিবীর সঠিক অবস্থান সঠিক উপস্থাপন করা যায়। এটা আমরা একটা গোলক দেখতে পাচ্ছি, গোলক বলছি। তো মানচিত্রগুলোকে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, আবার রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র। মানচিত্রে বিভিন্ন ধরনের তথ্য বিষয় উপস্থাপন করা যায়। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয়, সেগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলে। তাহলে প্রাকৃতিক মানচিত্র আমরা পেলাম যে সমস্ত মানচিত্রের বিভিন্ন ভূপ্রকৃতির নদ নদী, এটা যেরকম একটা ভারতের মানচিত্র যদি ধরে নিই, তাহলে নদ নদীগুলো দেখানো হয়েছে, কোনটা নদী কোন দিকে গেছে, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি বিষয়গুলি দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে। ভূপ্রকৃতি, এটা যদি ধরে নিই, পাহাড়, পর্বত এগুলো যদি ধরি ইত্যাদি বিষয়ের মানচিত্র আবার প্রকাশ করা হয়। তাহলে প্রাকৃতিক মানচিত্র তাকে বলা হয় যে মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত,
মালভূমি, সমভূমি, নদ নদী ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, ওই ধরনের মানচিত্রকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র। এবার আমরা জানব কি রাজনৈতিক মানচিত্র কাকে বলা হয়। রাজনৈতিক মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয়। অর্থাৎ যে সকল আমরা রাজনৈতিক মানচিত্রের সংজ্ঞা হিসাবে বলতে পারি, যে সকল মানচিত্রে দেশ, রাজ্য, জেলার সীমানা, অবস্থান ইত্যাদি দেখানো হয়, সেগুলিকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। যেমন ভারতের রাজনৈতিক মানচিত্র প্রকাশ হতে পারে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র প্রকাশ হতে পারে। তাহলে আমরা জানতে পেরে গেলাম কি প্রাকৃতিক মানচিত্র আবার রাজনৈতিক মানচিত্র পেয়ে গেলাম। এবার আসছে বিষয়ভিত্তিক মানচিত্র। বিষয়ভিত্তিক মানচিত্রে কাকে বলা হয়, যে সকল কোনো বিষয়কে ভিত্তি করে, কোনো একটা বিষয়কে ভিত্তি করে যে মানচিত্রগুলি আঁকা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলে। এই ধরনের মানচিত্রকে ইংরেজিতে থিমেটিক ম্যাপও বলা হয়, থিমেটিক ম্যাপ। যেমন পর্যটন মানচিত্র, যেমন পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়ক পথ, হয়তো ওই মানচিত্রে শুধু সড়ক পথই দেখানো হয়েছে, রেলপথ, সড়ক পথ, রেলপথ, যে ধরনের মানচিত্রে রেলপথ দেখানো হয়েছে, খনিজ সম্পদ সংক্রান্ত মানচিত্র। অর্থাৎ কোনো যে মানচিত্রে কোনো একটা বিষয়কে ভিত্তি করে বা কোনো একটি বিষয়কে ভিত্তি করে যেসব মানচিত্রগুলো আঁকা হয় তাকেই বলা হয় বিষয়ভিত্তিক মানচিত্র। তাহলে আমাদেরকে পড়তে হবে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, রাজনৈতিক মানচিত্র কাকে বলে, বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে। এই যে আমরা একটা গ্লোব দেখতে পাচ্ছি, আমাদের পৃথিবী এতই বিশাল যে একসঙ্গে পুরো পৃথিবীটা দেখা সম্ভব নয়। আবার অঙ্কন করো গোটা পৃথিবী সমানে কাগজও সম্ভব নয়। তো গ্লোব হলো একটা ছোট মডেল বা প্রতিরূপ। পৃথিবীটা যেরকম আছে সেরকমই আকার বা আকৃতির একটা রূপ দেওয়া হয় একটা ছোট একটা গ্লোবের ওপর। তাই বলছে গ্লোব হলো পৃথিবীর একটা ছোট মডেল বা প্রতিরূপ। গ্লোবের মাধ্যমে খুব সহজে পৃথিবীর আকৃতি অর্থাৎ পৃথিবীটা দেখতে কীরকম, দেশ, মহাদেশ, মহাসাগরগুলো কোথায় অবস্থান করছে সেগুলির পারস্পরিক অবস্থান জানা যায়, আকৃতি সঠিকভাবে বোঝা যায়। তাহলে একটা ছোট গ্লোব, যেহেতু এই গ্লোবটা সব জায়গায় নিয়ে বেড়ানো যায় না, এজন্যই এর সহজ সুযোগ সুবিধার জন্য অবস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, সাগর, মহাসাগরগুলো কোথায় অবস্থান করছে তার জন্যই মানচিত্রগুলো অঙ্কন করা হয়ে থাকে। এবার আমরা এই যে দেখতে পাচ্ছি মৌজা মানচিত্র। এই মৌজা মানচিত্র একটা মৌজা মানচিত্র কাকে বলে এটা আমরা জেনে নেব। সরকারি নথির ভিত্তিতে প্রতিটি গ্রামের প্রতিটি জমিকে তার মাপ, আকৃতি মানে আকারটা কীরকম, অবস্থান কোথায় অবস্থান করছে, ওই জেলা গ্রামটা কোন দিকে অবস্থান করছে, ব্যবহার অনুসারে খাজনা নিরূপণের উদ্দেশ্যে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলা হয়। এই ধরনের মানচিত্রকে ইংরেজিতে ক্যাডাস্ট্রাল মানচিত্র বলা হয়। সাধারণত এই মানচিত্রগুলো 16 ইঞ্চিতে 1 মাইলে দেখানো হয়ে থাকে। তাহলে মৌজা মানচিত্র কাকে বলা হয়, কোনো একটা জায়গা বা সরকারি নথির ভিত্তিতে প্রতিটি গ্রামের জমিকে তার মাপ, আকৃতি আর অবস্থান অনুসারে যখন দেখানো হয় সেই বা যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে। 16 ইঞ্চিতে 1 মাইল হলো এই মৌজা মানচিত্র।
এখানে আর একটু ভালোভাবে দেখে নেব মৌজা মানচিত্র কাকে বলা হয়। দেশের প্রতিটি গ্রামের ভূভাগ জরিপের মাধ্যমে বিভিন্ন সম্পত্তি, জমির সীমানা, বাগান, তৃণভূমি প্রভৃতি নির্দিষ্ট দাগ নম্বর অনুযায়ী চিহ্নিত করে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে। সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল স্কেলে মানচিত্র আঁকা হয়। গুরুত্ব কি মৌজা বা মানচিত্রের? বিভিন্ন জমির মালিকানা নির্ধারণের জন্য এরূপ সীমানা নির্দেশক মানচিত্রের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো একটা জায়গা রয়েছে, ওই জায়গাটা কার, এই জায়গার মালিককে, সেটা নির্ধারণের জন্য মৌজা মানচিত্র আঁকা হয়। জমির সরকারি খাজনা সংগ্রহ করার জন্য এই মানচিত্র ব্যবহৃত হয়ে থাকে। খাজনাগুলো যে আদায় করা হয় তার জন্য এই মানচিত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে। কোন মানচিত্র? মৌজা মানচিত্র। এই যেগুলো একটা হচ্ছে মৌজা মানচিত্রের ছবি বা উদাহরণ। বিভিন্ন ধরনের যে মানচিত্রগুলো আমরা দেখলাম, সেই মানচিত্রগুলো গুরুত্ব বা ব্যবহার কি? মানচিত্রের গুরুত্ব হচ্ছে মানচিত্রের সমগ্র পৃথিবী তার বিভিন্ন অংশের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলির অবস্থান, বন্টন, বিস্তার ইত্যাদি জানা যায়। প্রাকৃতিক মানে হচ্ছে নদ, নদী, পাহাড়, পর্বত ইত্যাদি। অপ্রাকৃতিক উপাদান শহর, নগর, জনবসতি ইত্যাদি, সাংস্কৃতিক শহর ইত্যাদিগুলি জানা যায়। এরা কোথায় অবস্থান করছে, তার বিস্তার কত দূর, এবং বন্টন কোন কোন জায়গাতে লক্ষ্য করা যায় ইত্যাদি, এই বিষয়গুলি জানা যায় মানচিত্র থেকে। দেশের প্রশাসনিক, প্রতিরক্ষা ও সামরিক প্রয়োজনে মানচিত্র এক বড় হাতিয়ার। অর্থাৎ কোনো একটা জায়গা বা কোনো একটা অঞ্চলে প্রতিরক্ষা করার জন্য এবং সামরিক প্রয়োজনে মানচিত্র এক বড় হাতিয়ার। অর্থাৎ কোনো একটা জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে, ধরে নিলাম এই জায়গাটাতে সমস্যার সৃষ্টি হয়েছে গ্রামের, তাহলে কোন জায়গা কোন দিকে আছে সেটা মানচিত্র অবস্থান করে সহজেই সেই প্রশাসনিক দপ্তর ব্যবহার করে অঞ্চলগুলোতে পৌঁছে যেতে পারে। এটা একটা। ভূগোল শিক্ষার ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার বা গুরুত্ব অপরিসীম। অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন জায়গাতে কোন কোন ধরনের জলবায়ু, মৃত্তিকা, খনিজ সম্পদ কোথায় কী ধরনের পাওয়া যায় ইত্যাদি মানচিত্রের মাধ্যমেই ভূগোলবিদরা জেনে থাকে। মানচিত্র থেকে ভূমিভাগে বিভিন্ন স্থানের মধ্যেকার দূরত্ব ও সঠিক দিক সহজে নির্ণয় করা যায়। আমি একটা উদাহরণ হিসাবে ধরে নিই কি ভারতের যে মানচিত্রগুলো প্রস্তুত করা হয়, ধরে নিলাম এটা একটা ভারতের মানচিত্র। এখান থেকে এখানে একটা জায়গা রয়েছে আর এখানে একটা জায়গা রয়েছে, তাহলে এর দূরত্ব কতটা? তো ভারতের যে মানচিত্রগুলো যে স্কেল থাকে 2 সেমিতে 1 কিমি। অর্থাৎ আমি এই জায়গা থেকে এই জায়গা মেপে হয়তো পেলাম 25 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব কত? তাহলে 2 সেমিতে যদি 1 হয় তাহলে 20 সেমিতে কত হবে? 10 কিলোমিটার হবে। তাহলে আমরা মানচিত্রে কোনো একটা স্থানের দূরত্ব বা দুটি স্থানের দূরত্ব সহজেই জানতে পারি মানচিত্রে যে স্কেল ব্যবহার করা হয় তার মাধ্যমে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যে ঘুরে বেড়ানোর জন্য মানচিত্র একটি অপরিহার্য উপাদান। অর্থাৎ গোটা তো পশ্চিমবঙ্গের একটা মানচিত্র আমরা দেখলাম, তো পশ্চিমবঙ্গের মানচিত্রে কোথায় কি আছে পর্যটকরা মনে করে নিলাম এইদিকে দার্জিলিং, কালিম্পং ইত্যাদি জায়গা, কার্শিয়াং ঘুরতে যাবে, তাহলে পর্যটকরা ওই মানচিত্র দেখে সহজে অনুমান করতে পারে কি পশ্চিমবঙ্গের কোন দিকে ওই দার্জিলিং, তারপরে কার্শিয়াং ইত্যাদি কোথায় অবস্থান করছে। এর জন্য তাদের বুঝতে খুব সুবিধা হয়। তো মানচিত্রের সাহায্যে
নিয়ে তারা সহজে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেতে পারে। তাহলে ইত্যাদি হলো মানচিত্রের গুরুত্ব ও ব্যবহার। এবার মানচিত্রের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানব। যে মানচিত্রগুলো আমরা আলোচনা করলাম, রাজনৈতিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র, মৌজা মানচিত্র। এবার এটা সমগ্র পৃথিবীর ধরে নিই কি এটা একটা সমগ্র পৃথিবীর মানচিত্র। এই মানচিত্র এটা একটা পৃথিবীর মানচিত্র অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা ইত্যাদির সাহায্যে অঙ্কন করা হয়েছে। তাহলে মানচিত্রে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যেতে পারে? বলছে মানচিত্রগুলোতে একটা সুনির্দিষ্ট স্কেল অঙ্কন করা থাকে। মানচিত্রে একটা সুনির্দিষ্ট স্কেল অঙ্কন করা থাকে। তাহলে মানচিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্রগুলিতে একটা সুনির্দিষ্ট স্কেল অঙ্কন করা থাকে। তাহলে স্কেলটা কি আমরা দেখলে সহজেই বুঝতে পারবো। এই যে এটা একটা মানচিত্র, এই মানচিত্রের একটা স্কেল অঙ্কন করা থাকে, নিচে দেওয়া আছে এই যে। তো 500 মিটার টু 1 সেমি, অর্থাৎ 1 সেমিতে 500 মিটার, তাহলে 2 সেমিতে কত? 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে মানচিত্রে একটি সুনির্দিষ্ট, মানচিত্রে একটা বৈশিষ্ট্য হলো মানচিত্রগুলোতে একটা সুনির্দিষ্ট স্কেল থাকে। এটা যে মানচিত্র গোটা বা এখানেও দেখতে পারি মানচিত্রগুলোর যেখানে ওপরের দিক যেটা আছে, মানচিত্রের ওপরের দিকটাকে উত্তর দিক ধরা হয়। তাহলে এটাও দেখতে পারি এখানে মানচিত্রের ওপর দিকটা উত্তর দিক ধরা হয়, আর নিচের দিকটা দক্ষিণ দিক ধরা হয়, এদিকটা পূর্ব দিক ধরা হয়, এদিকটা পশ্চিম দিক ধরা হয়। তাহলে মানচিত্রের একটা বৈশিষ্ট্য আর হলো কি স্কেল থাকার পাশাপাশি মানচিত্রের দিক নির্দেশ করা থাকে। সর্বদা মানচিত্রের উত্তর দিক, উপরের দিকটাকে উত্তর দিক, নিচের দিকটাকে দক্ষিণ দিক, ডান দিকটাকে ধরা হয় পূর্ব দিক, আর বাঁ দিকটাকে ধরা হয় পশ্চিম দিক। মানচিত্র 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্রে বিভিন্ন বিষয়গুলিকে বিভিন্ন রং, চিহ্ন, সংকেতের সাহায্যে দেখানো হয়ে থাকে। যে মানচিত্রগুলো আছে এই মানচিত্রগুলোকে বিভিন্ন ধরনের রং, চিহ্ন, সংকেতের সাহায্যে দেখানো হয়। এবার আমরা দেখব মানচিত্রে কি কি চিহ্নগুলো, কয়েকটা চিহ্ন দেখে নেব কি কি চিহ্নগুলো দেখানো হয়ে থাকে। এই যে এই সমস্ত চিহ্নগুলো মানচিত্রে দেখানো হয়ে থাকে। বিএম মানে বেঞ্চমার্ক, কোনো একটা জায়গা সমুদ্রতল থেকে কত কিলোমিটার উঁচুতে অবস্থিত, এলো সেতু, রেলপথ আছে ইত্যাদি দেখানো হয়ে থাকে। মানচিত্রে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন গাছপালাগুলো এই সমস্ত চিহ্নের সাহায্যে দেখানো হয়ে থাকে। তাহলে মানচিত্রের একটা আমরা বৈশিষ্ট্য পেলাম কি বিভিন্ন চিহ্নের সাহায্যে, বিভিন্ন রঙের সাহায্যে মানচিত্রগুলোকে দেখানো হয়ে থাকে। এবার মানচিত্রে যদি কোনো নদী দেখানো হয়, যে সমস্ত নদীগুলিতে সারা বছর জল থাকে ওটা নীল রঙের সাহায্যে দেখানো হয়। আবার যে নদীগুলোতে জল থাকে না সারা বছর সেগুলো কালো রঙে, এগুলো নীলের পরিবর্তে কালো রঙে দেখানো হয়ে থাকে। এটা ছিল মানচিত্রের একটা বৈশিষ্ট্য। এবার আমরা আর একটা বৈশিষ্ট্য কি দেখো, মানচিত্রের ওপরের বিষয়ে শিরোনাম থাকে। মানচিত্রগুলো আঁকতে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অতি প্রয়োজন। যখন মানচিত্রগুলো আঁকা হয় এখানে ধরে নিই কি এটা একটা মানচিত্র, তাহলে এগুলো অক্ষরেখা, এগুলো অক্ষরেখা, আর এগুলো যেগুলো নেমেছে লম্বালম্বি উপর থেকে নিচে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, সেগুলো হলো দ্রাঘিমা রেখা। তো মানচিত্র অঙ্কন করার জন্য অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার থাকে বা সাহায্য নেওয়া হয়, এটা একটা বৈশিষ্ট্য। এবার বলছে মানচিত্রের ওপরে দিকে বিষয়, মানচিত্রের বিষয় সংক্রান্ত শিরোনাম থাকে। যেমন এখানে রয়েছে একটা বিষয়, অর্থাৎ বিষয়ভিত্তিক মানে গুজরাট, রাজস্থান, তাহলে এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইত্যাদিগুলোতে দেখানো হয়ে থাকে। মানচিত্রে আবার কিছু সমোন্নতি রেখা থাকে, এই যেগুলো এগুলো 20 মিটার পর পর অঙ্কন করা হয়। এ দ্বারা কোনো একটা জায়গায় কতটা উঁচু নিচু ইত্যাদি আছে ইত্যাদি বোঝা যায়।
তাহলে আমরা পড়ে জানলাম মানচিত্র কাকে বলে, মানচিত্রের শ্রেণী বিভাগ, বিষয়ভিত্তিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র ইত্যাদি কাকে, গ্লোব, গ্লোব সম্পর্কে আমরা জানলাম। গ্লোব পৃথিবীর ক্ষুদ্র বিশাল পৃথিবীকে একটা ক্ষুদ্র ছোট প্রতিরূপ অঙ্কন করা হয়, যেটা দেখছো এটাকে বলা হয় গ্লোব। এই গ্লোবের মাধ্যমে সহজে পৃথিবীর আকার আকৃতি ইত্যাদি জানা যায়। এবার কিছু বিশেষ কথা মানচিত্র সম্পর্কে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, আর আধুনিক মানচিত্র হয়েছে ইরাকে। খ্রিস্ট জন্মের 2500 বছর আগে একটি পোড়ামাটির ফলকের ওপর আঁকা হয়েছিল এই মানচিত্র। 16শো শতাব্দীতে অর্থাৎ 1578 সালে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন। কে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন? ভূগোলবিদ মার্কেটর। গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাসের নাম অনুসারে নামকরণ করে অ্যাটলাস। বর্তমানেও মানচিত্র বইকে অ্যাটলাস বলা হয়। বইয়ের আকারে যে আমরা বিভিন্ন বইমেলা বা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই, কি বইয়ের আকারে যে মানচিত্রগুলো ব্যবহার হয় ওটাকে বলা হয় অ্যাটলাস। এটা আমরা জেনেছি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। 1 মার্কের প্রশ্ন পড়তে পারে কি কার্টোগ্রাফি কি? মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। গ্লোব আর মানচিত্র ভূগোল শেখার অপরিহার্য উপাদান। এগুলোর মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো অঞ্চল সম্বন্ধে তথ্য ধারণা পাওয়া যায়। এখন ঘরে বসে উপগ্রহ চিত্র থেকে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা যায়। অর্থাৎ মানচিত্রের মাধ্যমে পৃথিবীর কোথায় কোন জায়গা, পৃথিবীর কোন জায়গা কোন অঞ্চল কোথায় অবস্থান করছে, সেখানকার ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ কী কী পাওয়া যায় ইত্যাদিগুলো আর মানচিত্রের সাহায্যে আমরা জানতে পারি। তাহলে আজ এই পর্যন্তই থাকলো মানচিত্র কাকে বলে, মানচিত্রের শ্রেণী বিভাগ, মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার, মানচিত্রের বৈশিষ্ট্য ইত্যাদি। এর পরের ক্লাসে মানচিত্রের যে স্কেলগুলো থাকে সেই স্কেলগুলো সম্পর্কে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।